আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ার্ল্ড সায়েন্স একাডেমি। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। টপিক হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 লেকচার 1। আমরা যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে হচ্ছে যে রেজাল্টটা কমপ্লিট করছি। এখন আমরা যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 লেকচার 1 এটা নিয়ে এখন আলোচনা করব। আমরা যেগুলো হচ্ছে আমাকে যে ভিডিও দিব, যেগুলো হচ্ছে মাঝে মাঝে আসে না, এরকম টপিকগুলো দিব। আবার কিছু কিছু কনসেপ্ট ওয়াইজ কিছু কোশ্চেন আছে, এগুলো দিব ইনশাআল্লাহ। তাহলে আজকে হচ্ছে আমাদের বিষয় হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 লেকচার 1। এখানে হচ্ছে টপিক আকারে এগুলো আসবে, বিভিন্ন ধরনের টপিকগুলো আছে, টপিকগুলো হচ্ছে টপিক আকারে, টপিক 1, টপিক 2, টপিক 3 এইগুলো থাকবে। আর এর মধ্যে যেগুলো আছে সেগুলোকে টাইপ আকারে আসবে। তাহলে টপিক 1 এর মধ্যে প্রথমে হচ্ছে মৌলের পারমাণবিক ভর নির্ণয়। মৌলের পারমাণবিক ভর নির্ণয়। কিভাবে হচ্ছে কোন একটা মৌলের হচ্ছে পার্সেন্টেজ অর্থাৎ শতকরা আকারে দেওয়া আছে। ওইখান থেকে হচ্ছে যে পরমাণুটা আছে পরমাণু কি নির্ণয় করতে হবে, ভর নির্ণয় করতে হবে, বা হচ্ছে এখান থেকে বলে হচ্ছে মৌলটি কি হবে, বা হচ্ছে মৌলটি শনাক্ত করে, এরকম বিভিন্ন ধরনের আসতে পারে। তাহলে হচ্ছে মৌলের পারমাণবিক ভর নির্ণয়। মৌলের পারমাণবিক ভর নির্ণয় হচ্ছে, এটাকে লেখা হচ্ছে ডাব্লিউ দ্বারা। ডাব্লিউ ইকুয়াল টু আপেক্ষিক আপেক্ষিক ভর, আপেক্ষিক পরিমাণ, আপেক্ষিক পরিমাণ ইন্টু আণবিক ভর ডিভাইড বাই হচ্ছে 100। এটা হচ্ছে আপেক্ষিক পরিমাণ বা হচ্ছে আণবিক ভর। এখান থেকে মৌলের পারমাণবিক ভর নির্ণয় করতে কি করা যায়, পারমাণবিক ভর নির্ণয় করা যায়। আণবিক ভর, এখানে হচ্ছে আণবিক ভর দেওয়া থেকে, ওই আণবিক ভর থেকে একাধিক আণবিক ভর দেওয়া থাকবে, এটা হচ্ছে মূল সূত্র। এই মূল সূত্রতে মিনিমাম হচ্ছে দুইটা থাকবে, মিনিমাম দুইটা থাকবে। কারণ হচ্ছে মৌলের পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে দুইটা যদি না থাকে তাহলে হচ্ছে হবে না। তাহলে হচ্ছে আপেক্ষিক পরিমাণ, এটা কোথায়, এটা হচ্ছে প্রথম, এটা 1 নম্বর। আপেক্ষিক ভর এটা 1 নম্বর। এখান থেকে প্লাস আপেক্ষিক পরিমাণ প্রথমটা ছিল, এখন আপেক্ষিক পরিমাণ কোনটা থাকবে, দ্বিতীয়টা। আপেক্ষিক পরিমাণ এটা কয় নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। আর কি থাকবে, এখানে থাকবে হচ্ছে আণবিক ভর থাকবে। আণবিক ভর ডিভাইডেড হচ্ছে, তখন মাঝখানে 100টা চলে আসবে। তাহলে কি হলো, আণবিক ভর, এই আণবিক ভরটা হচ্ছে 2 নম্বর। তাহলে হচ্ছে আমি যখন হচ্ছে মৌলের পারমাণবিক ভর নির্ণয় করবো, দেখেন আপেক্ষিক পরিমাণটা কিভাবে দেওয়া থাকবে, এটা হচ্ছে শতকরা আকারে দেওয়া থাকবে, শতকরা পার্সেন্টেজ আকারে দেওয়া থাকবে, আর পারমাণবিক ভর দেওয়া থাকবে। তাহলে হচ্ছে যে শতকরাটা দেওয়া আছে তার হচ্ছে একটা ভর থাকবে, আর দ্বিতীয় শতকরা যেটা দেওয়া আছে সেটা একটা ভর থাকবে। আর কি থাকবে, আণবিক ভর থাকবে। কি থাকবে, আণবিক ভর। তাহলে আপেক্ষিক পরিমাণ আণবিক ভর, তাহলে প্রথম আণবিক ভর, দ্বিতীয় আপেক্ষিক পরিমাণ, দ্বিতীয় আণবিক ভর ডিভাইডেড হচ্ছে 100%। এটা করে কি করবো আমরা, মৌলের পারমাণবিক ভর নির্ণয় করবো। এখান থেকে সূত্রটা বাংলা যদি, মানে সেই সূত্র যদি ইংরেজিতে লেখা হয়, তাহলে সে লেখা হয় এ, এটাকে লেখা হয় এ, আপেক্ষিক পরিমাণকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর আণবিক ভরকে M1 দ্বারা প্রকাশ করা হয়। আর দ্বিতীয় আপেক্ষিক পরিমাণকে বি দ্বারা প্রকাশ করা হয়, এবং দ্বিতীয় পারমাণবিক ভরকে M2 দ্বারা প্রকাশ করা হয়। সেম, যদি একাধিক থাকে তাহলে কি হবে, এখান থেকে সর্বোচ্চ 3টা 4টা এরকম থাকে। আপনারা সূত্র একদম বানায় নেবেন। 3টা থাকলে 3টা, 4টা থাকলে 4টা, 5টা থাকলে 5টা, 6টা থাকলে 6টা, 7টা থাকলে 7টা, এইভাবে যাতে থাকবে। যে কটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক, আমরা হচ্ছে আপেক্ষিক পরিমাণ এবং আপেক্ষিক ভর যা থাকবে সেই কটা সংখ্যা আমি নিব। এটা কি, এটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর নির্ণয়। আমরা এখন সরাসরি হচ্ছে প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে হচ্ছে ম্যাথগুলো করা যায়, অর্থাৎ ম্যাথের মাধ্যমে আমরা হচ্ছে এই জিনিসটাকে ক্লিয়ার করে নেবো। দেখেন কিভাবে হচ্ছে ম্যাথ নির্ণয় করা যায়। আমরা এত সময় যে টপিক নিয়ে কথা বলছি, অর্থাৎ টপিক 1 এর মধ্যে হচ্ছে কি নিয়ে আলোচনা করছি, আমরা হচ্ছে এখন হচ্ছে পারমাণবিক ভর নির্ণয় করবো। দেখি এই ম্যাথগুলো সলভ করতে পারি কিনা, বা হচ্ছে এই পারমাণবিক ভর বের করতে পারি কিনা। দেখেন প্রকৃতিতে কোনো দিনে দুইটা আচরক বিদ্যমান।
তাহলে কি লেখা আছে প্রথমে, প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ, প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ বিদ্যমান, তাদের ভর যথাক্রমে 35 এবং 37। পারমাণবিক ভর একক, মানে যে এর ভর হচ্ছে এককগুলো কি দেওয়া আছে, পারমাণবিক ভর একক, এবং এদের পারস্পরিকতা যথাক্রমে 75.53 এবং 24.47। ক্লোরিনের পারমাণবিক ভর কত, এখন থেকে হচ্ছে ক্লোরিনের পারমাণবিক ভর বের করতেছি। আমরা একটু আগে শিখছি যে ক্লোরিনের পারমাণবিক ভর কিভাবে বের করতে হয়। ক্লোরিনের পারমাণবিক ভরকে হচ্ছে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ডাব্লিউ ইকুয়াল টু এ m1 প্লাস বি m2। এখান থেকে কি বলা যায়, তাহলে এ হচ্ছে প্রথম আপেক্ষিক পরিমাণ এবং m1 হচ্ছে প্রথম পারমাণবিক ভর, বি হচ্ছে দ্বিতীয় আপেক্ষিক পরিমাণ এবং m2 হচ্ছে দ্বিতীয় পারমাণবিক ভর, ডিভাইডেড হচ্ছে 100। এখান থেকে 100 দ্বিতীয় পারেন না পারেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, কারণ হচ্ছে আপনি মান নিচ্ছেন কিভাবে। যদি পার্সেন্ট আকারে নেন তাহলে হচ্ছে আপনাকে 100 দিতে হবে, আর যদি পার্সেন্ট আকারে না নিয়ে যদি সংখ্যা আকারে নেন তাহলে এখানে 100 দিতে হবে না। তাহলে এখানে যদি মান বসাই, এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 75.53, কি দেওয়া আছে 75.53 গুণন হচ্ছে এর মান কত, এইখানে হচ্ছে m1 এর মান কত দেওয়া আছে 35 প্লাস বি এর মান কত দেওয়া আছে 24.47 ইনটু হচ্ছে m2 এর মান কত দেওয়া আছে 37 ডিভাইডেড বাই কি 100। এইখান থেকে যদি অ্যান্সার করেন, এখানে ক্যালকুলেশন করার পরে আসবে ক্লোরিন, আমরা তো জানি ক্লোরিনের কত হয় 35.5, কিন্তু এখানে আসবে 35.498, এরকম সামনে একটা মান আসবে যেটাকে ধরে নেওয়া যায় হচ্ছে 35.5। আশা করি বোঝা গেছে কিভাবে হচ্ছে ক্লোরিনের পারমাণবিক ভর নির্ণয় করতে হয়। তাহলে এ হচ্ছে আপেক্ষিক পরিমাণ এবং বি হচ্ছে দ্বিতীয় মৌলের আপেক্ষিক পরিমাণ। তাহলে প্রথম মৌলের আপেক্ষিক পরিমাণ a1, মানে এই ইকুয়াল টু 75.53 এখানে দেওয়া রয়েছে, এবং এ মৌলের মান 35 দেওয়া হচ্ছে, বি এর মান দেওয়া আছে এখানে হচ্ছে 24.47%, বা হচ্ছে m2 এর মান দেওয়া আছে হচ্ছে 37। এখানে মান বসানোর পর হচ্ছে যে সূত্রটা পাইছিলাম সেই সূত্রের মান বসে আমি হচ্ছে ক্যালকুলেশন করার পর যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমার ক্লোরিনের পারমাণবিক ভর। আশা করি বোঝা গেছে 2 নম্বরটা। 2 নম্বরটা কিভাবে করবো, 2 নম্বর হচ্ছে এখানে হচ্ছে 3টা দেওয়া আছে, আমি বলছি 2টা থাক, 3টা থাক, 4টা থাক বা 5টা থাক, যেটাই থাক, 5টা 7টা যে করে আসে থাক, সমস্যা নেই আমার। আমি সূত্র জানি, এখান থেকে কি করবো সূত্রগুলো বৃদ্ধি করতে থাকবো। সূত্রের ভেরিয়েবল গুলো কিভাবে বৃদ্ধি করবো, প্রথম ক্ষেত্রে a m1 প্লাস b m2 প্লাস c m3 ডিভাইড বাই কি করবো 100 দ্বারা ভাগ করে দেবো। 100 দ্বারা ভাগ করছি কিসের জন্য, আশা করি বুঝে গেছি, কারণ এখানে হচ্ছে পার্সেন্টেজ আকারে যার জন্য 100 ভাগ করে দিচ্ছি। তাহলে a m1 প্লাস b m2 প্লাস c m3, এই মানগুলো যখন আসছে আসার পরে a এর মান কি দেওয়া আছে, a এর মান দেওয়া আছে, এটা হচ্ছে a কে বলা হয়, a b c কে কি বলা হয়, আপেক্ষিক পরিমাণ বলা হয়। তাহলে a এর মান দেওয়া আছে 99.76, তারপর b এর মান দেওয়া আছে 0.037, তারপর c এর মান দেওয়া আছে 0.024%, আবার m1 দেওয়া আছে, m1 এর মান কি দেওয়া আছে, m1 এর মান দেওয়া আছে 16, তারপরে m2 এর মান দেওয়া আছে 17 এবং m3 এর মান কত দেওয়া আছে 18 দেওয়া আছে। এখানে যদি মান বসান, এর মান দেওয়া আছে 99.76 গুণন, তারপর কি দেওয়া আছে m1 এর মান কি দেওয়া আছে 16 দেওয়া আছে, প্লাস b এর মান কি দেওয়া আছে দেওয়া আছে 0.037, ইনটু হচ্ছে m2 এর মান কি দেওয়া আছে দেওয়া আছে 17 দেওয়া আছে, প্লাস তারপর কত দেওয়া আছে c এর মান কি দেওয়া আছে দেওয়া আছে 0.204, ইনটু কত দেওয়া আছে m3 এর মান কত দেওয়া আছে 18 দেওয়া আছে, ডিভাইডেড বাই কি করবে, এখন ডিভাইডেড বাই 100 করে দেব। এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 16 সামথিং কিছু একটা আসবে, এখান থেকে 16 ধরে নেওয়া যায়, তাহলে হচ্ছে আপেক্ষিক মানে হচ্ছে অক্সিজেন আপেক্ষিক পরমাণু ভর হচ্ছে কত 16। এখানে যে মানগুলো দেওয়া থাকবে আমরা মনে রাখতে হবে যে যার আপেক্ষিক, যার হচ্ছে পারমাণবিক ভর বের করতে দিবে, মানে অক্সিজেন বলো ক্লোরিন মানে যেটা বলুক সেটা হচ্ছে যে আমরা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভরটা জানি, সেই ভরটাই আসবে এখানে। পারমাণবিক ভর প্রত্যেক মনে হচ্ছে প্রায় হচ্ছে অনেকগুলো আমাদের হচ্ছে জানা আছে, যে তার মধ্যে থেকে যেগুলো দিবে সেগুলো যদি জানা থাকে তাহলে সরাসরি বসা দিয়ে ইউজ করতে পারেন, এগুলোই মান আসবে। যদি ক্যালকুলেশন না থাকে বা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাডমিশন গুলোতে হচ্ছে ক্যালকুলেশন ব্যবহার করতে জানা, সেখানে যদি পাশে যদি আসে সেখানে থেকে সরাসরি হচ্ছে দাঁড়াতে পারবেন যে হচ্ছে ক্লোরিন হচ্ছে 35.5, তারপর অক্সিজেন হচ্ছে 16 এরকম, তারপর হচ্ছে নাইট্রোজেন হচ্ছে
মানে 14টা আঙ্গুল হতে পারে, নাইট্রোজেন হচ্ছে 7, 7 হচ্ছে 14টা হচ্ছে পারমাণবিক ভর। এটা এরকম ভাবে হচ্ছে দাগাতে পারবেন, সমস্যা না। এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে টপিক 1 এর আলোচনা। আশা করি বুঝে গেছে আমাদের টপিক 1। এখন যাব হচ্ছে টপিক 2 তে। এই হচ্ছে আমাদের হচ্ছে টপিক 2। টপিক 2 টি কিভাবে আলোচনা করব? টপিক 2 তে আলোচনা করব হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে তরঙ্গ, দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, তারপরে তরঙ্গ যেসব রিলেটেড আছে, তরঙ্গ রিলেটেড মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা, তারপর হচ্ছে তরঙ্গ মানে হচ্ছে কয়টি বর্ণালী হবে, তরঙ্গ সংখ্যা যে সর্বোচ্চ, লাইন সিরিজ, এগুলো নিয়ে আলোচনা হবে হচ্ছে টপিক 2 তে। কি কি নিয়ে করব? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। এক নম্বর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তারপর হচ্ছে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা, তারপর হচ্ছে বর্ণালী রেখা সংখ্যা, তারপর নির্ণয় করবো হচ্ছে লাইন সিরিজ দেওয়া থাকলে, লাইন সিরিজ। আর কি দেওয়া থাকলে? আর হচ্ছে সর্বোচ্চ শক্তি, শক্তি বা সর্বনিম্ন শক্তি। সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ শক্তি, সর্বনিম্ন শক্তি যদি দেওয়া থাকে তাহলে তরঙ্গদৈর্ঘ্য কিভাবে বের করবো? তারপর লাইন সিরিজ যদি দেওয়া থাকে তাহলে তরঙ্গদৈর্ঘ্য কিভাবে বের করবো? তারপর যদি হচ্ছে বর্ণালী সংখ্যা কিভাবে বের করবো সেগুলো হচ্ছে কিভাবে বের করবো? তারপর হচ্ছে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক, এগুলো হচ্ছে কিভাবে বের করবো সেগুলো হচ্ছে এখন দেখাবো। এগুলো হচ্ছে টাইপ আকারে আসবে, কারণ হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা। তো এগুলো হচ্ছে টপিকের মধ্যে আমরা হচ্ছে টাইপ আনবো। তাহলে আমরা কি করবো? টাইপ 1। টাইপ 1 আমরা হচ্ছে সাধারণ নিয়মে, অর্থাৎ যদি হচ্ছে কোনো ধরনের হচ্ছে শক্তি স্তরের কথা বলে দেয়, শক্তি স্তরের কথা বলে দিলে আমরা হচ্ছে জানি, আমরা হচ্ছে সূত্র জানি। শক্তি স্তরের কথা বলে দিলে অর্থাৎ n1 n2 এর মান যদি বলে দেয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে তরঙ্গ সংখ্যা কিভাবে নির্ণয় করব আমরা জানি। 1 ডিভাইডেড বাই ল্যামডা, 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে নিউ বার। নিউ বার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু আর ইজ, প্রথমে কি আর ইজ ইনটু জেড স্কয়ার 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই n1 তার স্কয়ার ডিভাইডেড ও মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই n2 তার স্কয়ার। তাহলে কি হবে? এটা হচ্ছে নিউ বার। নিউ বার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু আর ইস হচ্ছে রিডবার ধ্রুবক, আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা তার স্কয়ার ইনটু 1 ডিভাইডেড বাই জেড মাইনাস 1 ডিভাইডেড বাই এন স্কয়ার। আমরা অনেকেই হচ্ছে জেড যা আছে এই জেড এর কথা বলেছে, এখানে যে জেড স্কয়ার বলতে কি আমরা হচ্ছে সাধারণত হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণন নিয়ে কাজ করতে হয়, তার জন্য হচ্ছে এটা মনে থাকে। যখন হচ্ছে হিলিয়াম তারপর লিথিয়াম যখন দিয়ে কোশ্চেন করে তখন হচ্ছে আমরা জেড ব্যবহার না করার কারণে হচ্ছে আমাদের পুরো অ্যান্সারটাই নষ্ট হয়ে যায়। সো এই জেড মানটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। অনেক সময় হচ্ছে সূত্রতে যে স্কোয়ার আছে এই যে স্কোয়ার দেওয়া থাকে না, যার কারণে হচ্ছে যদি এরকম ভাবে কোশ্চেন করে বা হচ্ছে একটু যদি ঘুরায় দেয় তাহলে হচ্ছে ম্যাথে কিন্তু ভুল হয়ে যাবে। আশা করি বুঝে গেছে কিভাবে হবে। আর হচ্ছে আর এই সেমান কিভাবে নেবো? আর এই সেমান সরাসরি হচ্ছে ন্যানোমিটার নেবো। 1.0967 মাইনাস 2 আকার যদি নেই তাহলে এই অ্যান্সারটা কি আসবে? একদম সরাসরি ন্যানোমিটার চলে যাবে। আমরা হচ্ছে সাধারণত ন্যানোমিটার নিয়ে কাজ করতে হয়, কারণ প্রত্যেকটা হচ্ছে অবদৈর্ঘ্য বা হচ্ছে বর্ণালী, তারপর হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের হচ্ছে আসতে পারে, যেরকম হচ্ছে কত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রতিবেদন রশ্মি নাকি হচ্ছে অবলোহিত, এরকম বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আসতে পারে। তাহলে 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু আর এস ইনটু জেড স্কয়ার, 1 ডিভাইডেড বাই এর তার স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ইনটু তার স্কয়ার। তাহলে এখান থেকে যদি হচ্ছে দেয়, এখান থেকে হচ্ছে আর এস এর মান জানতে হবে 1.09678 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এত কি হবে? এত যদি নেই তাহলে কি এককটা কিসে আসবে? একটা হচ্ছে ন্যানোমিটারে আসবে। তাহলে আর এস মান এখান থেকে যদি 10 টু দি পাওয়ার যদি হচ্ছে মাইনাস 7 দেয় তাহলে হচ্ছে কিসে আসবে? মিটারে আসবে। আর যদি 10 টু দি পাওয়ার মাইনাস 5 দেয় তাহলে হচ্ছে সেন্টিমিটারে আসবে। 10 টু দি পাওয়ার মাইনাস 2 দিলে কিসে আসবে? ন্যানোমিটারে আসবে। আশা করি বুঝে গেছে। তাহলে হচ্ছে নিউ বার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু আর এস ইনটু জেড স্কয়ার ইনটু 1 ডিভাইডেড বাই n1 তার স্কয়ার ইনটু মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই n2 তার স্কয়ার ইনটু আর এস ইকুয়াল টু 1.09678 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ব্যবহার করলে কি হবে? আমাদের এককটা আসবে হচ্ছে ন্যানোমিটারে।
তো এখন হচ্ছে আমাদের টাইপ 1 এর হচ্ছে ম্যাথ দেখবো, টাইপ 1 এর ম্যাথ কিভাবে করতে হয়। আশা করি সূত্রটা বুঝে গেছে। এখানে ম্যাথের ক্ষেত্রে হিলিয়াম পারমাণবিক বর্ণালীর চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আগত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। এখন দেখছেন যদি হচ্ছে হিলিয়াম বা হচ্ছে লিথিয়াম যদি দিয়ে দেয়, আমরা হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে করে করে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, কিউটেন, জেমেন এরকম যদি হচ্ছে দিতে থাকে বা হচ্ছে বড় বড় হচ্ছে পারমাণবিক সংখ্যা দিয়ে যদি দেয় বা হচ্ছে একটু ঘুরা যায়, তাহলে কিন্তু আমরা ম্যাথটাকে ভুল করবো। তো এই ম্যাথটা যদি ভুল না হয় তার জন্য হচ্ছে আমি হিলিয়াম নিয়ে আসছি। তারপরে হচ্ছে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে নিউ বার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা equal to RH into Z squared 1 minus N1 তার স্কয়ার মাইনাস হচ্ছে 1 divided by N2 তার স্কয়ার। এখন থেকে N1 এবং N2 এর মান, এখান থেকে N1 এখান থেকে N1 এবং N2 এর মান কিভাবে নির্ণয় করব? তাহলে হিলিয়াম পারমাণবিক বর্ণালীর চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আগত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। এখান থেকে মানে সে নিউ বার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু RH ইনটু Z স্কয়ার 1 ইনটু হচ্ছে 1 ডিভাইডেড বাই N1 তার স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই N2 তার স্কয়ার। এখান থেকে N1 এবং N2 এর মান দরকার এবং RH এর মান আমরা জানি। RH এর মান কত? RH এর মান হচ্ছে 1.09678 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এখানে N1 এর মান কত? N1 এর মান হচ্ছে যেই শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর আগত হলো, তাহলে কত শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর, তাহলে N1 এর মান হচ্ছে 2, যেখানে আগত হয়েছে। তাহলে কোথায় হচ্ছে? দ্বিতীয় শক্তি স্তরে। কোথা থেকে আসছে? চতুর্থ শক্তি স্তর থেকে। চতুর্থ শক্তি স্তর থেকে কোথায় আসছে? দ্বিতীয় শক্তি স্তরে আসছে। তাহলে N1 এর মান পাইছে, N2 এর মান পাইছে, RH এর মান পাইছে। এখান থেকে নিউ বারটা আমি নির্ণয় করতে পারবো, অর্থাৎ তরঙ্গ সংখ্যাটা নির্ণয় করতে পারবো। 1 divided by lambda equal to 1.09678 into 10 to the power minus 2 into হচ্ছে z এর মান কত? এটা এখানে হচ্ছে z এর মান কিন্তু একটা সমস্যা আছে। z এর মান কত? হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তাহলে হচ্ছে 2 এর উপর স্কয়ার into 1 divided by 2 এর উপর স্কয়ার মাইনাস 1 divided by 4 এর উপর স্কয়ার। এখান থেকে যে মানটা আসবে সেটা হচ্ছে নিউ বার। যে মানটা আসবে আসার পরে সেটা হবে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা। এই যে মানটা আসছে এটা হচ্ছে নিউ বার। এই নিউ বারের যে মানটা আসছে, এই নিউ বারের মান, নিউ বার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। এই যে ল্যামডাটা কিভাবে বের করব? ল্যামডা বের করব হচ্ছে 1 ডিভাইডেড বাই নিউ বার যদি করি তাহলে কি আসবে? এখান থেকে ল্যামডা অর্থাৎ তরঙ্গ সংখ্যাটা এখান থেকে চলে আসবে, তরঙ্গ দৈর্ঘ্যটা চলে আসবে। তাহলে তরঙ্গ সংখ্যা কিভাবে নির্ণয় করতে, তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে আশা করি বুঝে গেছি। আপনারা হচ্ছে ক্যালকুলেশন করে নেবেন কিভাবে হচ্ছে তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। আশা করি বুঝে গেছে। হিলিয়াম মানে এখন থেকে আরেকবার রিভিশন করে দিচ্ছি। হিলিয়াম পারমাণবিক বর্ণালী চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আগত আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। তাহলে কিভাবে নির্ণয় করবো? নিউ বার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু RH ইনটু Z স্কয়ার 1 মাইনাস N1 তার স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই N2 তার স্কয়ার। এখান থেকে সূত্রটা আমি জানি, কিন্তু হচ্ছে RH এর মান, তারপর হচ্ছে Z এর মান, বা হচ্ছে N1 এর মান, N2 এর মান আমরা জানি না, কিন্তু প্রশ্নে দেওয়া আছে কিনা এটা আমাকে দেখতে হবে। RH এর মান এটা একটা কনস্ট্যান্ট মান, এটা আমরা মুখস্থ রাখতে হবে। Z এর মান, Z এর মান কত? এখানে যদি হাইড্রোজেন পরমাণু আসছে তাহলে হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 হবে, হিলিয়াম আছে 2, লিথিয়াম আছে 3, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে এখানে তো আছে হিলিয়াম, তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, আমরা হচ্ছে এখানে 2 লিখছি। এখানে পারমাণবিক সংখ্যা কত? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, এখানে 2 লিখছি। লেখার পরে এখানে N1 এর মান, N1 এর মান যেই শক্তি স্তর হতে আগত বলা হচ্ছে চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে, কোন শক্তি স্তরে হচ্ছে? দ্বিতীয় শক্তি স্তর। তার মানে N1 মান কত? 2, এবং যেই শক্তি স্তর থেকে আসছে সেটি হচ্ছে N2, N2 এর মান কত? 4। এখান থেকে বসানোর পর যে অ্যান্সারটা আসবে সেটা কি হবে? তরঙ্গ সংখ্যা। এই তরঙ্গ সংখ্যা যেটা আছে সেটাকে যদি উল্টা দেয় তাহলে কি হবে? বা 1 ডিভাইডেড বাই যদি অ্যান্সার করে তাহলে আসবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি বুঝে গেছে কিভাবে তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে হয়। এখন আমরা দেখবো হচ্ছে টাইপ 2। এখন হচ্ছে টাইপ 2। টাইপ 2 কিভাবে সলভ করব? টাইপ 2 সলভ করব হচ্ছে, এটা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে আসতে পারে হচ্ছে লাইন অর্থাৎ সিরিজ দিয়ে আসতে পারে। সিরিজ বা হচ্ছে লাইন করা যদি থাকে
অর্থাৎ মনে হয় কেন এটা হচ্ছে সিরিজের কথা বলা হয়েছে এবং সেখানে হচ্ছে লাইনের কথা বলা হয়েছে। যদি সিরিজ করাতে বলা থাকে এখানে হচ্ছে টাইপ 2 তে থাকবে হচ্ছে সিরিজ লাইন। সিরিজ লাইন কি থাকবে? সিরিজ বা লাইন। সিরিজ লাইন। এখানে সিরিজ বা লাইন আমরা জানি হচ্ছে তরঙ্গ সংখ্যা কিভাবে নির্ণয় করবো? mu bar equal to 1 divided by lambda equal to rh into z square 1 divided by n1 তার স্কয়ার minus 1 divided by n2 তার স্কয়ার। n2 তার স্কয়ার এটা কি? এটা হচ্ছে অর্থাৎ নির্ভর তরঙ্গ সংখ্যা বা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। এটা হচ্ছে সূত্র। এখন থেকে তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে তরঙ্গ সংখ্যা এটা থেকে নির্ণয় করা যাবে। কিন্তু সিরিজ বা লাইন যখন দেওয়া থাকবে তখন আমি কিভাবে আর এস এর মান, কিভাবে জেড এর মান, কিভাবে এন ওয়ান এবং কিভাবে এন টু এর মান নির্ণয় করবো বা হচ্ছে কিভাবে ধরবো? প্রথমে আর এস এর মান এটা তো আমরা জানি, এটা হচ্ছে একদম কনস্ট্যান্ট মানে 1.0967 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এটা হচ্ছে আর এস এর মান। এটা হচ্ছে জেড এর মান হচ্ছে পারমাণবিক সংখ্যা, যেই মানে পরমাণু দেওয়া থাকবে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তারপর হচ্ছে এন ওয়ান। এন ওয়ানটা হচ্ছে যেই সিরিজের কথা বলা থাকে এন ওয়ানটা কি? যেই সিরিজের কথা বলা থাকবে। তাহলে এখান থেকে এন ওয়ান হচ্ছে যেই সিরিজের কথা বলা থাকবে সেটা হচ্ছে এন ওয়ান। আর এন টু হবে, আর এন টু হবে এন ওয়ান প্লাস লাইন সংখ্যা। এটার মানে আবার কি? তাহলে হচ্ছে এন ওয়ান হচ্ছে যেই সিরিজের কথা বলা থাকবে, আমরা যে লাইনের বাবার পাশে ব্র্যাকেট ফোর হবে সেগুলো হচ্ছে কত শুনেছি। যদি লাইনে থাকে তাহলে হচ্ছে ওয়ান, বাবা থাকলে টু, তারপর লাইনের পাশে যদি থাকে তাহলে হচ্ছে থ্রি। এভাবে হচ্ছে এন ওয়ান এর মান আসতে থাকবে, এখানে দেওয়াই থাকবে মানে হচ্ছে কোনটা আসবে। তারপরে যেই মানটা আসবে এন ওয়ান এর মান তো 1 2 3 4 যেটা আসো এখানে বসাতে হবে। তাহলে কত আসবে? 2 3 4 5 যেটা আসে সমস্যা নাই। এন ওয়ান এখানে বসাবো। এখানে বলা থাকবে হচ্ছে লাইনের সিরিজ থেকে দ্বিতীয় শক্তি স্তর, মানে হচ্ছে 2 নম্বর লাইনে বা 3 নম্বর লাইনে এরকম বলা থাকবে। অথবা হচ্ছে বামার সিরিজ থেকে তৃতীয় লাইনে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এরকম লাইন সংখ্যা দেওয়া থাকবে। আমরা হচ্ছে ম্যাথের মাধ্যমে হচ্ছে প্রবলেমটা সলভ করে নিই। আশা করি সূত্রটা কিভাবে আসছে বুঝে গেছে। আমরা হচ্ছে এখন ম্যাথ দেখবো। যে টপিক নিয়ে সময় পড়াশোনা করলাম এই টপিক নিয়ে এখানে কি দেওয়া আছে? হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী বামার সিরিজের তৃতীয় লাইনে তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ সংখ্যা নির্ণয় করে। এখান থেকে যেটা বললাম অর্থাৎ টাইপ 2 তে হচ্ছে লাইন সংখ্যা বা হচ্ছে সিরিজ সংখ্যা যদি দেওয়া থাকে সেই বিষয়ে আমরা সূত্র আলোচনা করছি। এখন হচ্ছে ম্যাথটা দেখবো কিভাবে হচ্ছে সলভ করতে হয়। ম্যাথটা কিভাবে সলভ করবো? আমরা জানি 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে কি নিউ বার ইকুয়াল টু হচ্ছে আর এইচ ইনটু z square into 1 minus 1 divided by n1 তার স্কয়ার minus 1 divided by n2 তার স্কয়ার। এটা কি? এটা হচ্ছে আমরা হচ্ছে সূত্র জানি। এখান থেকে আরএস এর মান তো জানি। আরএস এর মান কি? আরএস এর মান হচ্ছে 1.09678 into 10 to the power minus 2 10 to the power minus 2। আর এখানে কি আসবে? জেড এর মান আসবে। জেড এর মান কত? এখানে জেড এর মান এখানে হাইড্রোজেন পারমাণবিক যেটা বলছেন তাহলে হচ্ছে জেড এর মান 1। তারপর হচ্ছে n1 এর মান কত এবং n2 এর মান কত। এন ওয়ান এর মান কোন সিরিজে দেখেন তো? এখানে হচ্ছে বামার সিরিজের। কোন সিরিজে? বামার সিরিজের। লাইনের বামার। বামার কয় নম্বরে? বামার হচ্ছে 2 নম্বরে। আর হচ্ছে এন টু কি বলছিলাম? এন ওয়ান প্লাস লাইন সংখ্যা। তাহলে এন ওয়ান প্লাস লাইন সংখ্যা। এন ওয়ান হচ্ছে কত? 2 প্লাস হচ্ছে লাইন সংখ্যা কত? 3। তাহলে এটা কত? 5। তাহলে এখানে হচ্ছে আরএস। আরএস এর মান হচ্ছে আমরা জানি ইনটু জেড এর মান হচ্ছে কত? 1 ইনটু 1 ডিভাইডেড বাই 2 তার স্কয়ার ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 5 তার স্কয়ার। এখান থেকে হচ্ছে আমি একটু শর্ট করে দিচ্ছি। ইনটু হচ্ছে এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 25। এখান থেকে আরএস ইনটু এই 25 টা উপরে যাবে 25 মাইনাস এখানে হবে 25 মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে কি হবে নিচে গুণ হবে হচ্ছে 25 ইনটু 4। এটা থেকে লসাগু বসে তাহলে হচ্ছে দুইটা গুণ করে যেটা হবে সেটা হচ্ছে এটা কি হবে? এটা হচ্ছে 25। 25 থেকে হচ্ছে 21। 21 ডিভাইডেড বাই 100। 4 5 4 25 100। তাহলে এখান থেকে বোঝা গেল কিভাবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে হচ্ছে 21 আর ডিভাইডেড বাই 100 এটা কি? এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা নির্ণয় হচ্ছে। তরঙ্গ সংখ্যা এই যে সংখ্যাটা আসবে এটা হচ্ছে এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। এটা কিসেতে আসবে? আর এর মান যদি এটা বসাই তাহলে হচ্ছে পার ন্যানোমিটার আসবে। কি আসবে?
পার ন্যানোমিটার। আছে নিউ বার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই নিউ বার। এখান থেকে কি আসবে? এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে ন্যানোমিটারে তরঙ্গ দৈর্ঘ্য আসবে। ন্যানোমিটারে কি আসবে? তরঙ্গ দৈর্ঘ্যটা আসবে। আশা করি বুঝে গেছি কিভাবে হচ্ছে হাইড্রোজেন পরমাণু আমার সিরিজের তৃতীয় লাইনে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে। অর্থাৎ সিরিজ এবং লাইন সংক্রান্ত আসলে কিভাবে সলভ করতে হবে আশা করি বুঝে গেছে। তাহলে হচ্ছে এন ওয়ান এর মান কিভাবে ধরবো? যেই সিরিজ, যেই সিরিজের কথা বলা থাকবে সেটা হচ্ছে এন ওয়ান, আর এন টু হচ্ছে এন ওয়ান প্লাস লাইন সংখ্যা, এন ওয়ান প্লাস লাইন সংখ্যা, এটা কি এন টু হচ্ছে এন টু। আর যেটা মাত্র হচ্ছে পারমাণবিক সংখ্যা, যেই পরমাণু দেওয়া থাকবে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বসাতে হবে। এটা হচ্ছে আশা করি বুঝে গেছে কিভাবে হচ্ছে লাইন বা আমার সিরিজ, সিরিজ অথবা লাইন সংখ্যা দেওয়া থাকে কিভাবে সলভ করতে হয়। এখন আমরা দেখবো হচ্ছে টাইপ থ্রি। এখন হচ্ছে টাইপ থ্রি। টাইপ থ্রির মধ্যে কি রাখছি? টাইপ থ্রির মধ্যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কিভাবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে সর্বোচ্চ শক্তি, সর্বনিম্ন শক্তি, সর্বোচ্চ কম্পাঙ্ক, সর্বনিম্ন কম্পাঙ্ক, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি এবং সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি বা সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা এবং সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের হচ্ছে তরঙ্গের মানে যে মানে যেটা আছে দৈর্ঘ্যটা আছে, তরঙ্গ দৈর্ঘ্যটা কিভাবে পরিবর্তন হয় এই রিলেটেড এখানে আলোচনা হবে। দেখেন প্রথমে যেটা আসি সর্বোচ্চ সর্বোচ্চ শক্তি বা সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বা সর্বোচ্চ কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রত্যেকটা সম্পর্ক কিরকম? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রত্যেকটা সম্পর্ক হচ্ছে ব্যাস অনুপাতিক। অর্থাৎ এখানে বলা যেতে পারে সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, সর্বোচ্চ কম্পাঙ্ক, এখানে সর্বনিম্ন, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এই কথাটা কি খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এটা মার্ক করে রাখতে হবে। তাহলে সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, সর্বোচ্চ কম্পাঙ্ক, তরঙ্গ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হবে। যেখানে দেওয়া থাকবে সর্বোচ্চ শক্তি সেখানে তরঙ্গ দৈর্ঘ্যটা সর্বনিম্ন হবে, যেখানে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা দেওয়া থাকবে সেখানে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হবে, যেখানে সর্বোচ্চ কম্পাঙ্ক দেওয়া থাকবে সেক্ষেত্রে কি হবে? সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রত্যেকটা সম্পর্ক কি রকম? ব্যস্ত অনুপাতিক। এই ক্ষেত্রে এন ওয়ান এবং এন টু এর মান কিভাবে ডিসিশন নেব? এখানে এন ওয়ান হবে যেই সিরিজের কথা বলা থাকবে, যেই সিরিজের কথা বলা থাকবে এটা কি হবে? এন ওয়ান। তাহলে এন টু এর মান কত হবে? এখানে এন টু এর মান সর্বোচ্চ শক্তির ক্ষেত্রে, সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা এবং সর্বোচ্চ কম্পাঙ্কের ক্ষেত্রে কি হবে? এন টু এর মান হচ্ছে ইনফিনিট হবে। যদি আসে এটা হচ্ছে এক নম্বর ছিল, এটা হচ্ছে দুই নম্বর সর্বনিম্ন, সর্বনিম্ন শক্তি বা সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বা সর্বনিম্ন কম্পাঙ্ক বা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। যদি এরকম লিখতে যদি আসে সর্বনিম্ন, সর্বনিম্ন শক্তি, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন কম্পাঙ্ক এবং সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমি প্রথমে বলছি যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রত্যেকটা সম্পর্ক কিরকম? ব্যস্ত অনুপাতিক। যখন সর্বনিম্ন শক্তি হচ্ছে, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা হচ্ছে এবং সর্বনিম্ন কম্পাঙ্ক হচ্ছে, তখন তরঙ্গ দৈর্ঘ্যটা সর্বোচ্চ হচ্ছে। মানে এই ক্ষেত্রে এই মানের মান কত হবে? n ইকুয়াল টু যেই সিরিজের কথা বলা থাকবে, যেই সিরিজের কথা বলা থাকবে
যে সিরিজের কথা বলা থাকবে তার মান বসাতে হবে এবং n2 হবে n1 প্লাস 1। এখান থেকে মনে রাখতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হবে যখন n1 এর মান যে সিরিজের কথা বলা থাকবে, যে সিরিজের কথা বলা থাকবে সেটা হচ্ছে n1 আর n2 হবে n1 প্লাস 1। তাহলে প্রথম ক্ষেত্রে সর্বোচ্চ শক্তির ক্ষেত্রে n2 এর মান ইনফিনিটি হচ্ছে এবং সর্বনিম্ন শক্তির ক্ষেত্রে n2 এর মান n1 প্লাস 1 হচ্ছে। এখান থেকে এটা মনে রাখা যায়। তো সব বোঝা গেছে কিভাবে সূত্রগুলো আসছে। তাহলে সে শক্তি স্তর বা হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বা সর্বোচ্চ কম্পাঙ্ক যদি এই কথা রিলেটেড যদি কোনো কিছু থাকে তাহলে সে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বের করবো, এরকম মান ধরে ধরে বের করতে হবে। আশা করি বুঝে গেছি কিভাবে নির্ণয় করতে হবে। এখন আমরা দেখবো হচ্ছে ম্যাথ, কিভাবে হচ্ছে ম্যাথ গুলো সলভ করে। তাদের সময় আমরা যে কনসেপ্ট ক্লিয়ার করছি এই কনসেপ্ট রিলেটেড যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা এখন সলভ করবো। দেখেন এখানে দেওয়া আছে হাইড্রোজেন পারমাণবিক প্রণালী বামার সিরিজের সর্বনিম্ন, এখানে কি দেওয়া আছে সর্বনিম্ন শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। সর্বনিম্ন শক্তির ক্ষেত্রে n1 এর মান কত হয়, n1 এর মান কত হয়, যেই সিরিজের কথা বলা থাকবে কোন সিরিজের কথা বলা আছে সেই সিরিজের কথা হচ্ছে বামার সিরিজ। বামার ক্ষেত্রে n1 এর মান কত হবে 2 হবে। সর্বনিম্ন শক্তির ক্ষেত্রে n2 এর মান কত হয় n1 প্লাস n1 প্লাস 1, তাহলে n1 এর মান হচ্ছে 2 আর n2 এর মান কত হবে 1। তার মানে হচ্ছে n1 প্লাস 1, এটা হচ্ছে n2। n2 এর মান কত আসছে, n2 এর মান হচ্ছে 3। আর যদি সর্বোচ্চ শক্তি কত, তাহলে n2 এর মান কত হতো ইনফিনিটি হতো। আসলে বুঝে গেছে। আমরা জানি μ1 1 divided by lambda equal to rh into z squared 1 divided by n1 that is square divided by 1 divided by n1 n2 তার স্কয়ার। আশা করি বুঝে গেছে কিভাবে এই সূত্রটা হচ্ছে কমন সূত্র। যে rh এর মান আমরা তো জানি, যেটা ইচ্ছা আমাদের কাছে বসাতে পারি, তরঙ্গ সংখ্যাতে লিখতে পারি। z এর মান কত আছে, z এর মান হচ্ছে 1 দেওয়া আছে, z এর মান কত 1 দেওয়া আছে। 1 এর পর স্কয়ার করলে 1 ই হচ্ছে, ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই কত দেওয়া আছে n1 মান হচ্ছে 2 দেওয়া আছে, 2 পর স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3 স্কয়ার, এখানে n2 এর মান হচ্ছে 3 দেওয়া আছে। তার মানে rh ইনটু কি দেওয়া আছে এখানে হচ্ছে 1 divided by 4 minus 1 divided by 9, তাহলে rh ইনটু এখানে হচ্ছে 9 minus 4 divided by 9 into 4, তাহলে rh ইনটু এটা থেকে এটা কত 5 divided by হচ্ছে 4 36। এটা কি আসবে, এটা হচ্ছে rh এর মান হচ্ছে ন্যানোমিটারে বসায়, অর্থাৎ rh এর মান যদি 1.0967 into 10 to the power minus 2 বসাই, তাহলে এখানে আসবে এককটা আসবে পার ন্যানোমিটার। আর তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব আসলে জানা, μ1 equal to 1 divided by lambda আর lambda equal to 1 divided by nu bar। এই nu bar এর মান equal to হচ্ছে এটা কি আসবে, এখানে যেটা আসবে সেটা হচ্ছে ন্যানোমিটারে এককটা আসবে। আশা করি বুঝে গেছে কিভাবে হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক প্রণালী বামার সিরিজে সর্বনিম্ন শক্তি তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এটা বোঝা গেছে। আমরা এখন হচ্ছে টাইপ 4 দেখবো। টাইপ 4, টাইপ 4 এর মধ্যে আমরা হচ্ছে বর্ণালী রেখা। কয়টি বর্ণালী রেখা তৈরি হবে, মানে একটা ইলেকট্রন যখন দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ এরকম যখন ইলেকট্রন আছে শক্তি স্তর থেকে, যখন ইলেকট্রন গুলো এক শক্তি স্তর থেকে যখন অন্য শক্তি স্তরে রূপান্তর হয় তখন কয়টি রেখা বর্ণালীর সৃষ্টি হয়। আমরা তো জানি যে রেখা বর্ণালীর সৃষ্টি হয় পাঁচ, একটা তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হয়, ওখান থেকে হচ্ছে বর্ণালী গুলো আমরা শনাক্ত করতে পারি। কিন্তু কয়টি বর্ণালী যে হচ্ছে তৈরি হয় এটা আমরা এখনো শিখি না, এটা আমাদের হচ্ছে শিখতে হবে। কিভাবে এই সূত্রটা আসছে, এই সূত্রটা হচ্ছে বর্ণালী সংখ্যা। বর্ণালী সংখ্যা বর্ণালী সংখ্যা কিভাবে নির্ণয় করবো, বর্ণালী সংখ্যা নির্ণয় করবো ইনটু মানে দ্বিতীয় শক্তি স্তর মাইনাস প্রথম শক্তি স্তর ইনটু দ্বিতীয় শক্তি স্তর মাইনাস প্রথম শক্তি স্তর প্লাস 1 ডিভাইডেড বাই 2। এবার হচ্ছে আমরা হচ্ছে বর্ণালী মানে কয়টা বর্ণালী তৈরি হবে এই সংখ্যাটা আমরা হচ্ছে নির্ণয় করতে পারি এইভাবে। তাহলে হচ্ছে একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যখন ইলেকট্রন ধাপান্তর হবে তখন কিভাবে হচ্ছে বর্ণালী সংখ্যা নির্ণয় হবে বা কতটি বর্ণালী সংখ্যা নির্ণয় হবে আমরা নির্ণয় করতে পারি n2 n1 n2 n1 প্লাস 1। এটা কিভাবে নির্ণয় করা যায়, এইভাবে মানে কয়টা সংখ্যা নির্ণয় হবে, কয়টা সংখ্যা নির্ণয় হবে অনেকে মানে অনেক ক্ষেত্রে পরীক্ষাতে আসতে পারে। তাহলে আমরা যদি ধরি একটি ইলেকট্রন 4 শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি স্তরে, তাহলে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে
আসলে কতটি বর্ণালী রেখা তৈরি করবে? এখান থেকে আমরা নির্ণয় করতে পারি একটি ইলেকট্রন চতুর্থ সবচেয়ে থেকে দ্বিতীয় সবচেয়ে আসলে কতটি বর্ণালী রেখা তৈরি করবে? কয়টি বর্ণালী রেখা তৈরি করে? বর্ণালী রেখা সংখ্যা ইকুয়াল টু বর্ণালী রেখা সংখ্যা ইকুয়াল টু ইনটু এর মানে ইনটু এর কত 4 দেওয়া আছে এখানে ইনটু ইনটু ইকুয়াল টু 4 আর n1 ইকুয়াল টু কত দেওয়া আছে n1 ইকুয়াল টু 2 n1 ইকুয়াল টু কি দেওয়া আছে 2 দেওয়া আছে তাহলে এখান থেকে n2 এর মান 4 4 মাইনাস n1 এর মান কত দেওয়া আছে 2 দেওয়া আছে ইনটু 4 মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই কত হবে 2 হবে তাহলে এখানে কত হবে উপরে হবে এখানে হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে 2 হবে ইনটু এখানে হচ্ছে 5 5 ইনটু 3 ডিভাইডেড বাই কত হবে 2 হবে তাহলে এখান থেকে কয়টা কয়টা রেখা পাবো চেষ্টা হবে এখান থেকে 6 ডিভাইডেড বাই 2 তার মানে হচ্ছে 3টি তাহলে কয়টি রেখা পাবো চেষ্টা হচ্ছে 3টি রেখা পাবো সৃষ্টি হবে আশা করি ভালো লাগছে কিভাবে নির্ণয় করতে পারবে তাহলে একটি ইলেকট্রন চতুর্থ শক্তিস্তর থেকে যখন দ্বিতীয় শক্তিস্তর আসে তাহলে কতটি রেখা বর্ণালী তৈরি করবে এটি কিভাবে নির্ণয় করবে এটা হচ্ছে n2 n1 ইনটু n2 n1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে রেখা বর্ণালীর সংখ্যা নির্ণয়ের সূত্র এখান থেকে যদি আসে একটি ইলেকট্রন চতুর্থ শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে আসলে কতটি বর্ণালী রেখা তৈরি করবে তাহলে কতটি বর্ণালী রেখা তৈরি করবে সেটা কি করব n2 এর মান বসাবো মাইনাস n1 এর মান বসাইছি তারপরে n2 এর মান বসাইছি তারপরে n1 এর মান বসাইছি ইন প্লাস 1 ডিভাইডেড বাই 2 তারপরে সংখ্যা যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের রেখা বর্ণালীর সংখ্যা আশা করি বুঝা যাচ্ছে এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে টপিক 2 এখন আমাদের আসবে হচ্ছে টপিক 3 এখন হচ্ছে টপিক 3 টপিক 3 নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে আলোর বেগ তরঙ্গ সংখ্যা ফ্রিকোয়েন্সি তারপরে শক্তি স্তর কক্ষপথের শক্তি স্তর কক্ষপথের ব্যাসার্ধ কক্ষপথের বেগ তারপরে হচ্ছে শক্তির যেহেতু পার্থক্য এগুলো হচ্ছে আছে তাহলে হচ্ছে টপিক 3 তে প্রথমে হচ্ছে কি আলোর বেগ আলোর বেগ সি তারপরে কি আছে শক্তি ই তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি 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 হচ্ছে নিউ তারপর হচ্ছে তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা হচ্ছে নিউ বার তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য কি সেটা হচ্ছে ল্যামডা তারপর হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্ক ধ্রুবক প্লাঙ্ক ধ্রুবক কি দ্বারা প্রকাশ করা হয় এইচ দ্বারা প্রকাশ করা হয় আশা করি বুঝে গেছে এই হচ্ছে আমাদের ধ্রুবক তারপর হচ্ছে বেগ নির্ণয় বেগ মানে হচ্ছে শক্তি কিভাবে হচ্ছে মানে এক শক্তি স্তর থেকে কোন শক্তি স্তর তো কক্ষপথের ক্ষেত্রে কিভাবে শক্তি নির্ণয় করতে হয় এই শক্তি তাহলে কক্ষপথের ক্ষেত্রে কক্ষপথের ক্ষেত্রে শক্তি ইএন কক্ষপথের শক্তি কি ইএন যখন শক্তি নির্ণয় করতে বলবে তখন কি হবে 2.18 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জেড স্কয়ার ডিভাইডেড বাই কি হবে এম স্কয়ার হবে জেড হচ্ছে পরমাণু সংখ্যা এন হচ্ছে কক্ষপথ সংখ্যা শক্তি তারপর হচ্ছে বেগ তারপর হচ্ছে ভিএন বেগ কিভাবে নির্ণয় করবে বেগ বেগ হবে 2.18 ইনটু 10 টু দি পাওয়ার 6 জেড স্কয়ার ডিভাইডেড বাই এন এটা কি হবে এটা হবে হচ্ছে এটা হচ্ছে বেগ নির্ণয় ক্ষেত্রে বেগ নির্ণয় কি হবে এটা হবে তাহলে বেগ ইকুয়াল টু 2.18 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু জেড স্কয়ার ডিভাইডেড বাই এন আর হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ আর এন ইকুয়াল টু 0.5292 ইনটু এন স্কয়ার ডিভাইডেড বাই কি হবে জেড হবে এটা কি হবে এটা হচ্ছে ব্যাসার্ধ এই হচ্ছে আমাদের সূত্র
এখানে কক্ষপথের সূত্র। আর উপরে বিভিন্ন ধরনের রিলেটিভ ভেরিয়েবলের সূত্র আসতে পারে, যেমন ডেল ই ইকুয়াল টু E2 মাইনাস E1। এইটাকে লেখা যায় এই সি ইকুয়াল হচ্ছে ল্যামডা, বা এটাকে কি লেখা যায় সি ইকুয়াল টু ল্যামডা। এটা কি লেখা যায়, এটা হচ্ছে নিউ, তাহলে এইচ নিউ। তাহলে শক্তি কয়টা সূত্র হতে পারে, ভেরিয়েবল হতে পারে একটা দুইটা তিনটা, এই তিনটা হচ্ছে ভেরিয়েবল হতে পারে। এখানে কি আছে, নিউ ইকুয়াল টু সি ইকুয়াল টু ল্যামডা, এখান থেকে এটা আনা যেতে পারে। তারপর আমরা জানি হচ্ছে নিউ বার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা, এরকম করে সূত্রগুলো আনা যায়। তাহলে বোঝা গেছে সূত্রগুলো কি কি হবে। তাহলে হচ্ছে আলোর বেগ কি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা প্রকাশ করা হয়। তারপরে শক্তি কি দ্বারা প্রকাশ করা হয়, শক্তি হচ্ছে ই দ্বারা প্রকাশ করা হয়। তারপরে ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ দ্বারা প্রকাশ করা হয়, তরঙ্গ সংখ্যা নিউ বার দ্বারা প্রকাশ করা হয়, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, প্লাঙ্ক ধ্রুবককে এইচ দ্বারা প্রকাশ করা হয়। প্লাঙ্কের ধ্রুবকের মান অবশ্যই জানা আছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। তারপর হচ্ছে কক্ষপথের ক্ষেত্রে কিভাবে হচ্ছে শক্তি নির্ণয় করবো, কিভাবে বেগ নির্ণয় করবো, কিভাবে শক্তি নির্ণয় করবো। তারপর শক্তিগুলো কিভাবে হচ্ছে কাজ করে, বা কিভাবে হচ্ছে নির্ণয় করতে হয়। হচ্ছে তরঙ্গ অর্থাৎ হচ্ছে ফ্রিকোয়েন্সি কিভাবে নির্ণয় করবো, ফ্রিকোয়েন্সি কত সি ধরে রয়েছে ল্যামডা। আর হচ্ছে নিউবার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা, এটা হচ্ছে আমরা হচ্ছে টপিক 2 তে দেখে ফেলেছি। এখন হচ্ছে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমরা এখন দেখবো। আশা করি হচ্ছে এই সূত্রগুলো খুব ভাবে ক্লিয়ার হচ্ছে। এখন হচ্ছে ম্যাথ দেখবো, আমরা দেখবো ম্যাথ। এত সময় যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম, এখন সেই সূত্রগুলোর ম্যাথের টাইপগুলো দেখবো। একটি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 500 ন্যানোমিটার। তাহলে কি হচ্ছে, একটি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 500 ন্যানোমিটার হলে ফ্রিকোয়েন্সি কত, আমরা জানি ফ্রিকোয়েন্সি কিভাবে নির্ণয় করতে হয়। ফ্রিকোয়েন্সি নির্ণয়ের ক্ষেত্রে আমরা আনসার ফ্রিকোয়েন্সি কিভাবে নির্ণয় করবো, ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হচ্ছে ফ্রিকোয়েন্সি কি দ্বারা প্রকাশ করা হয়, নিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য কি 500 ন্যানোমিটার। নিউ বার ইকুয়াল টু সি ডিভাইডেড বাই কি ল্যামডা, নিউ বার ইকুয়াল টু কি সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এখানে 3 × 10⁸, এটা হচ্ছে আলোর বেগ, আর তরঙ্গ দৈর্ঘ্য কত হচ্ছে 500। পাশে এখানে আছে মিটার পার সেকেন্ড, আর এখানে ন্যানোমিটার। তাহলে কি করতে হবে, 10⁻⁹ করতে হবে। তাহলে কি হবে, এটা হচ্ছে কি আসবে, ফ্রিকোয়েন্সি হচ্ছে কম্পাঙ্ক আসবে। তাহলে হচ্ছে কোথা থেকে, এটা হচ্ছে ন্যানোমিটার থেকে কোথায় নিলাম, 10⁻⁹ কোথায় নিলাম, এটা হচ্ছে মিটারে নিলাম, কোথায় নিলাম মিটার। তাহলে হচ্ছে তরঙ্গ ফ্রিকোয়েন্সি কত আসবে, 3 × 10⁻⁸ ডিভাইডেড বাই 500 × 10⁻⁹। এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আসবে। তারপর 2 নম্বর যদি আসি, 2 নম্বর দেওয়া আছে একটি রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ সংখ্যা কত, অবশ্যই আমরা জানি তরঙ্গ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, নিউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই, এখানে যদি নির্ভর সংখ্যাটা হচ্ছে কোথায় নিতে হবে, সংখ্যাটাকে নিতে হলে কোথায় নিতে হবে, সংখ্যাটা হচ্ছে ন্যানোমিটার হলে। তরঙ্গ সংখ্যা কত, তরঙ্গ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এখানে 450, এত হচ্ছে কিসের দেওয়া আছে, ন্যানোমিটার দেওয়া আছে। এখান থেকে হচ্ছে মিটারেও সংখ্যা প্রকাশ করতে পারে, না হচ্ছে ন্যানোমিটারেও সংখ্যা প্রকাশ করতে পারে। এখন যদি 10⁻⁹ করবেন তাহলে কি হবে, এখানে হচ্ছে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে মিটারের সংখ্যা, এখানে অ্যান্সারটা কি আসবে, পার মিটার। আর এটা যদি 10⁻⁹ করবেন তাহলে এখানে হচ্ছে কি আসবে, 10⁻⁻10 ইনভার্স, মানে ন্যানোমিটার রাখা আসতো, তাহলে হচ্ছে ন্যানোমিটার তার ইনভার্স আসতো। তারপর 3 নম্বর অ্যান্সারটা কিভাবে করবো, সোডিয়াম পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত। আমরা ব্যাসার্ধের সূত্র কি জানি, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 0.5292 ইন্টু, এটা কি হবে, এন স্কয়ার ডিভাইডেড বাই জে। আমরা কি এই মানটা জানি, এন এর মানটা জানি, দেখেন তো 0.5292 ইন্টু এন এর মান কত, এন এর মান এখানে দেওয়া আছে, দেখেন তো কক্ষপথে তৃতীয় কক্ষপথে কিসের মান দেওয়া আছে, তৃতীয় কক্ষপথে এন এর মান দেওয়া আছে, এন এর মান কত, তৃতীয় কক্ষপথে 3 স্কয়ার ডিভাইডেড বাই জেড এর মান কত, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এখানে করার পরে যে অ্যান্সারটা হবে সেটা কি আসবে, সেটা আসবে হচ্ছে মানে যে সোডিয়াম পরমাণু তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধটা আসবে। তারপর যে 4 নম্বরে আসি, 4 নম্বরে কি দেওয়া আছে, 4 নম্বরে দেওয়া আছে ম্যাগনেসিয়াম পরমাণু চতুর্থ শক্তি স্তরে শক্তির মান কত। আমরা জানি শক্তি কিভাবে নির্ণয় করতে হয়, ইকুয়াল টু 2.18 ইনটু 10⁻⁸ জেড স্কয়ার ডিভাইডেড বাই এন স্কয়ার, এটা হচ্ছে সূত্র। এটা কি সূত্র, ইকুয়াল টু 2.18 ইনটু 10⁻⁸ ইনটু, এখানে কি জেড স্কয়ার মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম ম্যাগনেসিয়াম কত, ম্যাগনেসিয়াম হচ্ছে 12 স্কয়ার ডিভাইডেড হচ্ছে কিসের উপর, এন স্কয়ার, এন এর উপর স্কয়ার, কোন শক্তি স্তরে, চতুর্থ শক্তি স্তরে, তাহলে পরের উপর স্কয়ার। এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেটা কি হবে,
শক্তি হবে। এটা কোন ব্যাসার্ধের জন্য? এটা হচ্ছে সোডিয়াম পরমাণুর জন্য হচ্ছে তৃতীয় ব্যাসার্ধের জন্য, আর এটা ম্যাগনেসিয়াম পরমাণুর জন্য হচ্ছে চতুর্থ শক্তি স্তর। তারপরে যে 5 নম্বর আসি, 5 নম্বর যদি আসি, পাঁচটায় আসার কি বলছে? পটাশিয়াম পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে বেগের মান কত? তাহলে কোন শক্তি স্তরে? দ্বিতীয় শক্তি স্তরে v 2.18 ইনটু 10 টু দি পাওয়ার 6। এটা এককটা বেশি থাকবে, এককটা হচ্ছে মিটারের জন্য, এককটা লিখে দিচ্ছি ইনটু জেড ডিভাইড বাই জেড। তাহলে 2.18 ইনটু 2.18 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু হচ্ছে জেড এর মান কত দেওয়া আছে? জেড এর মান দেওয়া আছে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম কত হয়? পটাশিয়াম হচ্ছে 23, সরি পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে 19। 19 ডিভাইডেড বাই হচ্ছে, এখানে হচ্ছে এন এর মান কত দেওয়া আছে? দ্বিতীয় শক্তি স্তরে এন এর মান হচ্ছে 2। তাহলে এখান থেকে যে এই মানটা আসবে সেটা কি হবে? এখান থেকে হচ্ছে বেগের মান বের হবে। এটা হচ্ছে পটাশিয়াম পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে বেগের মান আসবে। এখানে একক করে লিখে দিচ্ছি। এখানে বেগের মান আসবে, এককটা আসবে মিটার, বেগ আসবে মিটার পার সেকেন্ড, আর এখানে হচ্ছে শক্তির এককটা আসবে হচ্ছে জুল, আর এখানে বেগের মানটা আসবে মিটারে আসবে, সরি ব্যাসার্ধ আসবে হচ্ছে মিটারে, আর এখানে পার মিটার এখানে তো লিখে দিছে। তাহলে এখান থেকে আবার আসি দেখি, একটি দৃশ্যমান আলোর, এখন একটু সামারি করে দিচ্ছি, একটি দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য 500 ন্যানোমিটার হলে ফ্রিকোয়েন্সি কত? তাহলে এখান থেকে কি বলছে? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে কি দ্বারা প্রকাশ করা? এটা হচ্ছে নিউ দ্বারা প্রকাশ করা। নিউ ইকুয়াল টু আমাদের হচ্ছে সি ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। সি এর মান জানি 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, আলোর বেগ আমরা সকালে মুখস্থ আছে, আলোর বেগ ইকুয়াল টু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। তারপর ল্যামডা ইকুয়াল টু 500 ইনটু 10 টু দি পাওয়ার -9। এটা কি? এটা হচ্ছে ল্যামডার মান। তাহলে এখানে সি এর মান বসালাম, ল্যামডার মান বসানোর পর যেটা অ্যানসার হবে সেটা কি হবে? সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আসবে। তারপর একটি রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 450 ন্যানোমিটার হলে তরঙ্গ সংখ্যা কত? এখন হচ্ছে তরঙ্গ সংখ্যা, অবশ্যই তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? নিউ মান দ্বারা প্রকাশ করা হয়। নিউ মান ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা। 1 ডিভাইডেড বাই ল্যামডা, এখানে হচ্ছে পার মিটার নিতে পারেন, এখানে ন্যানোমিটার নিতে পারেন, সেন্টিমিটার নিতে পারেন, যেটা আপনি ইচ্ছা। আমি নিচে হচ্ছে মিটারে নিচ্ছি, 10 টু দি পাওয়ার -9 করে কিসে? ন্যানোমিটার থেকে হচ্ছে মিটারে নিচ্ছি। এখানে মান বসানোর কোথায় আসছে? এটা হচ্ছে পার মিটার আসছে। তারপর ব্যাসার্ধ, তৃতীয় শক্তি স্তরে সোডিয়াম পরমাণু তৃতীয় কক্ষপথে ব্যাসার্ধ কত? সোডিয়াম পরমাণু তৃতীয় কক্ষপথে ব্যাসার্ধ, এরকম রিলেটিভ হচ্ছে সিকিউ যখন আসে, তখন আপনাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। যখন এমসিকিউ আসে তখন এইভাবে পড়ে অ্যান্সার বের করতে হবে। ব্যাসার্ধ, ব্যাসার্ধ 0.5292 ইনটু এন স্কয়ার ডিভাইডেড বাই কি হয়? এন স্কয়ার ডিভাইডেড বাই জে। তাহলে এখানে 0.5292 এর মান বসেছি। তারপর এটা কি 3, 3টা হচ্ছে কি কোন শক্তি স্তর? তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে এন এর মান কত? 3। আর এখানে কি জেড, জেড এর মান কত? সোডিয়াম পরমাণু, সোডিয়াম পরমাণু জেড এর মান হচ্ছে 11, জেড এর মান বসেছি। তারপর হচ্ছে চতুর্থ শক্তি স্তরে ম্যাগনেসিয়াম পরমাণু চতুর্থ শক্তি স্তরে শক্তির মান কত? চতুর্থ শক্তি স্তরে শক্তির মান বের করতে বললে E4, তাহলে কোন শক্তি স্তর? E4 এ ইকুয়াল টু 2.18 ইনটু 10 টু দি পাওয়ার -18 ইনটু জেড স্কয়ার ডিভাইডেড বাই কি এন স্কয়ার। জেড এর মান, এখন জেড এর মান হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে 12, 12 এর উপর স্কয়ার করছি। তারপরে হচ্ছে এন এর মান, এন এর মান কোন শক্তি স্তরে? চতুর্থ শক্তি স্তরে। চতুর্থ শক্তি স্তরে এন স্কয়ার করে দিচ্ছি, মানে 4 এর উপর স্কয়ার করছি। এখানে যে অ্যানসারটা আসবে সেটা কিসে আসবে? জুলে আসবে। তারপর হচ্ছে বেগ, বেগ মানে হচ্ছে পঞ্চম, মানে হচ্ছে 5 এর ক্ষেত্রে 5 নম্বরে কি দেওয়া আছে? পটাশিয়াম পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে বেগের মান কত? মানে কোন শক্তি স্তরে? পটাশিয়াম পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে বেগের মান চেয়েছে। পটাশিয়াম পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে বেগের মান v ইকুয়াল টু 2.18 ইনটু 10 টু দি পাওয়ার 6 j ডিভাইডেড বাই n। এই z এর মান কত? এখানে z এর মান হচ্ছে 19, পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে z এর মান 19 এবং n এর মান কত? n এর মান 2। এখানে বসার পর যেই অ্যানসারটা আসবে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড আসবে। আশা করি বোঝা গেছে। হচ্ছে এটা হচ্ছে টপিক, টপিক ছিল হচ্ছে 3। এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব হচ্ছে টপিক 4। টপিক 4, টপিক 4, টপিক 4 এর মধ্যে আমরা আলোচনা করব হচ্ছে আলফা কণা আর হচ্ছে বিটা কণা নিয়ে। কি করব? টপিক 4 এর মধ্যে আলফা কণা আর হচ্ছে বিটা কণা নিয়ে আলোচনা করব। কিভাবে আলফা কণার সংখ্যা বের করতে হয়, কিভাবে বিটা কণার সংখ্যা বের করতে হয়, এটা আমি দেখা দেব হচ্ছে টপিক 4 এ। আমরা অনেক হচ্ছে বেসিক সংখ্যা দেব, আলফা কণা বের করা যায়, বিটা কণা বের করা যায়, এরকম ভাবে মানে মনে হতে পারে হ্যাঁ বের করা যায়। তাহলে কিভাবে আলফা কণা বের করব? আলফা কণা, আলফা কণা ইকুয়াল টু ভর সংখ্যার পার্থক্য, ভর সংখ্যার পার্থক্য ডিভাইডেড বাই হচ্ছে 4। এটা হচ্ছে আলফা কণা। এখন ভর সংখ্যার পার্থক্য বলতে পারবে। এখানে দুইটা মৌল থাকবে, একটা মৌল থেকে যখন অন্য একটা মৌল তৈরি হবে তখন হচ্ছে এর মধ্যে থেকে আলফা কণা বিটা কণা গামা কণা হচ্ছে এগুলো হচ্ছে নির্গত হয়, আমরা হচ্ছে জানি।
কিন্তু কয়টা আলফা কণা, কয়টা বিটা কণা বা হচ্ছে কয়টা গামা কণা হচ্ছে নির্ণয় করতে হবে এগুলো জানি না। এগুলো আমার হচ্ছে নির্ণয় করতে হবে। আলফা কণা কিভাবে নির্ণয় করবো? যেটা হচ্ছে প্রথম যে মৌল ছিল, এই মৌল থেকে যখন অন্য একটা মৌল তৈরি হচ্ছে, তখন ভর সংখ্যার পার্থক্য হচ্ছে কিনা, এই ভর সংখ্যার পার্থক্য তো উপরে এবং 4 দ্বারা যদি ভাগ করি সেটা হচ্ছে আলফা কণার সংখ্যা হবে। আর বিটা কণা কিভাবে নির্ণয় করবো? বিটা কণা নতুন মৌলের প্রোটন সংখ্যা, নতুন মৌলের প্রোটন সংখ্যা প্লাস টু আলফা, টু আলফা কণার প্রোটন সংখ্যা মাইনাস আগের মৌলের প্রোটন সংখ্যা নিচে লিখবো। তাহলে কি করলাম? বিটা কণা ইকুয়াল টু নতুন মৌলের প্রোটন সংখ্যা প্লাস টু আলফা কণার প্রোটন সংখ্যা মাইনাস আগের মৌলের প্রোটন সংখ্যা। এটা কি? এটা হচ্ছে বিটা কণা। তাহলে বিটা কণা বোঝা গেছে। তাহলে আলফা কণা কিভাবে নির্ণয় করবো আর বিটা কণা কিভাবে নির্ণয় করবো? তাহলে নতুন মৌলের প্রোটন সংখ্যা মানে একটা হচ্ছে মৌল যেটা হচ্ছে বিক্রিয়া করে নতুন একটা মৌল তৈরি করছে বা রিয়েকশন করে নতুন একটা মৌল তৈরি করছে, সেই নতুন মৌলের যে প্রোটন সংখ্যা আছে সেই প্রোটন সংখ্যা লিখতে হবে প্লাস টু আলফা কণা প্রোটন সংখ্যা টু, এই আলফা কণা যেটা আছে না আলফা কণা, এই আলফা কণার প্রোটন সংখ্যা লিখতে হবে টু আলফা কণা প্রোটন সংখ্যা মানে আগের মৌলের প্রোটন সংখ্যা, মানে আগে যে মৌলটা ছিল যেটা হচ্ছে বিক্রিয়া করছে সেটা হচ্ছে আগের মৌলের প্রোটন সংখ্যা আপনার বাদ দিতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে বিটা কণা নির্ণয় করতে পারি। এখন হচ্ছে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখি বা হচ্ছে একটা উদাহরণের সাহায্যে হচ্ছে এই বিষয়টাকে ক্লিয়ার করি।
এখন যে দুইটা টপিক নিয়ে আলোচনা করছি, অর্থাৎ দ্রাব্যতার যে দুইটা সূত্র লিখছে, দ্রাব্যতার হচ্ছে দুইটা সূত্র নিয়ে দুইটা ম্যাথ। প্রথম সূত্র নিয়ে এবং দ্বিতীয় সূত্র নিয়ে আছে ম্যাথ। দেখেন হয় কিনা। এখন প্রথমটা যখন অ্যান্সার করতে যাবো, তাহলে কি করবে? 1 নম্বরটা অ্যান্সার করবে। দেখেন, নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তুর এত গ্রাম সম্পৃক্ত দ্রবণ। এই 60 গ্রামটা কার মান? 60 গ্রামটা হচ্ছে কার মান? এম এর মান। এম হচ্ছে দ্রবণ, গরমের মান কত? 60 গ্রাম। তারপর কি দেওয়া আছে? সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর এত গ্রাম তরল করা হলো। এই 10 গ্রাম টাকা, এটা হচ্ছে দ্রবের ভর, 10 গ্রাম। উক্ত তাপমাত্রায় দ্রবীভূত বস্তুর দ্রাব্যতা কত? মানে এস ইকুয়াল টু হোয়াট? আমরা এস ইকুয়াল টু জানি, এস ইকুয়াল টু ছোট এম ডিভাইডেড বাই বড় এম মাইনাস ছোট এম, বড় এম মাইনাস ছোট এম, এটা হচ্ছে 100। এটি কি হবে? এটা হচ্ছে দ্রাব্যতা। দেখুন ছোট এম এর মান কি পাইছি? হ্যাঁ, ছোট এম এর মান 10, বড় এম এর মান হচ্ছে 60, মাইনাস কত? ছোট এম এর মান হচ্ছে 10, এটা হচ্ছে 100। এখান থেকে কত আসবে? এখান থেকে 10 ডিভাইডেড বাই এখানে আসবে 50, এটা হচ্ছে 100। এখান থেকে এটা কাটাকাটি হয়ে গেলে এখানে 2, তার মানে হচ্ছে 20। এটা কি আসবে? এটাই হচ্ছে সম্পর্কিত দ্রব্য, মানে মানে হচ্ছে উক্ত তাপমাত্রায়, মানে নির্দিষ্ট তাপমাত্রা উক্ত তাপমাত্রায় দ্রবীভূত বস্তুটি কি? দ্রাব্যতা। এটা হচ্ছে দ্রাব্যতা। তো দ্রাব্যতা কত? 20। তারপর 2 নম্বর, কখনো বলা হয়েছে দ্রাব্যতা একক না, আবার কখনো বলা হয়েছে দ্রাব্যতা একক আছে। এটা নিয়ে হচ্ছে অনেক ধরনের অনেক মতবাদ আছে। তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আপনার হচ্ছে যখন একক আসবে তখন একক লিখবেন, যখন একক আসবে না তখন একক লিখবেন না। তারপর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 200 ml, এটা কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে। ভি দেওয়া আছে, কিসে দেওয়া আছে? 200 ml। 200 ml আমি বলছি যখন হচ্ছে আয়তন দেওয়া হবে, যখন কিসে নিতে হবে? আয়তন থেকে কিসে নিতে হবে? লিটারে। তার মানে 0.2 লিটার। তাহলে হচ্ছে মিলিলিটারকে লিটার নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে। তারপরে দ্রবণকে সূর্যের তাপে বাষ্পীভূত করে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেল। তাহলে কি পাওয়া গেছে? ভর পাওয়া গেছে। একটু ভর, ভর কত? 52.92, এত গ্রাম ভর, এত গ্রাম ভর পাওয়া গেছে। তাহলে কি পাওয়া গেছে? এটা হচ্ছে এত গ্রাম ভর পাওয়া গেছে। তারপর সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেল। সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর দরকার। তাহলে আণবিক ভর সোডিয়াম হচ্ছে 23 প্লাস হচ্ছে 35.5 সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম হচ্ছে 23 আর হচ্ছে ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে কত আসবে? হচ্ছে 0.5, 5 3 হচ্ছে 8, আর হচ্ছে 3 দিয়ে 5, তাহলে হচ্ছে 58.5। 58.5 কি আসবে? আমাদের ভর আসবে। তাহলে এখানে লিখি দাম্পত্য নির্ণয় সূত্র এস ইকুয়াল টু কি ছিল? এস ইকুয়াল টু ডাব্লিউ ভাগ এম, ডিভাইডেড বাই হচ্ছে ভি, কিসেতে থাকবে? ভি হচ্ছে লিটার এককে। তাহলে ডাব্লিউ এর মান কত দেওয়া আছে? 52.92 ডিভাইডেড বাই, আমরা এর কত? 58.5 ডিভাইডেড বাই আয়তন কত দেওয়া হচ্ছে? 0.2। এখানে যদি অ্যান্সার করেন তাহলে 0.5 এরকম একটা অ্যান্সার আসবে। 0.5 টু সামথিং একটা অ্যান্সার আসবে। 0.5 লেখা যায়। এখানে একক লিখতে হবে। দেখেন, ভর ভাগ গ্রাম, এটা হচ্ছে ভর ভাগ মোল সংখ্যা, বা আণবিক ভর। তাহলে কি হয়? এটা হচ্ছে মোল সংখ্যা। আর এখানে কি দেওয়া আছে? লিটার। তাহলে হচ্ছে মোল পার লিটার। এখানে আমরা জানি হচ্ছে n ইকুয়াল টু ডাব্লিউ ভাগ এম, এটার একক, এটা হচ্ছে মোল, এটার একক হচ্ছে মোল, এটার একক কি? এটার একক হচ্ছে মোল। আশা করি বুঝে গেছি এককটি কিরকম। তাহলে দুইটা কিভাবে হচ্ছে দ্রাব্যতা নির্ণয় করতে হয়। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তু 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর 10 গ্রাম তরল পাওয়া যায়। তাহলে সেটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তু এত গ্রাম সম্পৃক্ত দ্রবণ। এখন দ্রবণের ভর দেওয়া আছে, দ্রবণের ভর কত দেওয়া আছে? 60 গ্রাম লিখছি। উক্ত তাপমাত্রায় 10 গ্রাম তরল পাওয়া যাবে, মানে শুকানোর পরে 10 গ্রাম হচ্ছে তরল পাওয়া যায়। এই তরলটা কি? এটা হচ্ছে দ্রবের ভর। এটা দ্রবের ভর হচ্ছে ছোট এম, ছোট এম এর মান কত? 10 গ্রাম। এখান থেকে আমরা জানি দ্রাব্যতা এম ভাগ বড় এম মাইনাস ছোট এম ইনটু 100। তাহলে 10 ডিভাইডেড বাই 60 মাইনাস 10 ইনটু হচ্ছে 100। এখান থেকে কি বের করবে? এখান থেকে 200 গ্রাম বের করবে। এস ইকুয়াল টু ডাব্লিউ ভাগ এম ডিভাইডেড বাই ভি। ডাব্লিউ এর মান কত হচ্ছে? 52.92 ডিভাইডেড বাই 8.5। এখানে ভি এর মান দেওয়া হচ্ছে 0.2, এখানে 0.2 ভর। এখানে ভর দেওয়া আছে কত? দেওয়া আছে এখানে আয়তন দেওয়া হচ্ছে 200 ml। সোডিয়াম ক্লোরাইডের ভর হচ্ছে 23, সোডিয়াম হচ্ছে 23 আর হচ্ছে ক্লোরিন হচ্ছে 35.5, যোগ করে 58.5। তারপর এখানে ভর দেওয়া আছে, ভর কত দেওয়া আছে? 52.92। এখন প্রশ্নের পর একটা মান আসবে, যে মানটা যদি অ্যানসার করো, যে মানটা আসবে সেটি হচ্ছে দ্রাব্যতা। এটা কি? মোল বা লিটারে হচ্ছে দ্রাব্যতা একক আসছে। এখানে কোনো একক নাই, একক দেওয়ার দরকার নাই।
যেখানে একক আসবে সেখানে একক লিখবো, যেখানে একক আসবে না সেখানে একক লিখবো না। এই হচ্ছে আমাদের ছোট ছোট কনসেপ্ট এবং ছোট ছোট ম্যাথ গুলো ছিল। আশা করি ক্লাসটা খুবই স্পেশাল ভাবে ক্লাসটা হয়েছে। কেমিস্ট্রি ফার্স্ট পেপার যেটা ছিল চ্যাপ্টার 2 এ যেসব ছোট ছোট টপিক গুলো ছিল, টপিক গুলো আলোচনা করার চেষ্টা করছি, আবার টাইপ আকারেও কিছু নিয়ে এসেছি। এরপর এগুলো ছিল ম্যাথ টাইপের সবকিছু। এখন আমরা দেখো বিভিন্ন ধরনের কনসেপ্ট টাইপের, যে কনসেপ্ট টাইপের গুলো আসতে পারে। এটা হবে লেকচার 2। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত সময় ক্লাস করার জন্য, এবং প্রত্যেকটি টপিক খুব সুন্দরভাবে আলোচনা চেষ্টা করেছি। এবং প্রায় কিছু টপিক হচ্ছে 5টা, এবং টপিকের মধ্যে 5টা টপিকের মধ্যে কিছু টাইপ ছিল। এই টাইপ গুলো মানে অনেকগুলো হয়েছে। বা এগুলো যদি কভার আপ করতে পারেন তাহলে আপনি এমসিকিউ গুলো ভালোভাবে সলভ করতে পারবেন বলে আমি আশা করি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী যে ভিডিওটা লেকচার 2 এটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।